ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পর্ষদের মাধ্যমিকের টেস্ট পেপারের পেজ নাম্বার 339 বা 339-এর যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করতে চলেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। প্লাস অবশ্যই নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরপরে আমি যখনই লাইফ সায়েন্সের কোনো ভিডিও দেবো কোয়েশ্চেন পেপার সলভিং বা সাজেশনে, তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। কারণ ভিডিও পেতে যদি তোমাদের দেরি হয় তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, কারণ এক্সাম কিন্তু একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি হলো পরাগযোগ এবং নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলা হয়। যেমন পেঁপে, কলা, টমেটো, পেয়ারা ইত্যাদির ক্ষেত্রে আমরা পার্থেনোকার্পিক ফল দেখতে পাই। তোমরা দেখবে বাজারে অনেক কলায় বীজ থাকে না। বীজ কখন উৎপন্ন হয়? যখন কি হয় যে আমার পরাগযোগ ঘটে, তার থেকেই তো আমার ফার্টিলাইজেশন, পরাগযোগ ঘটলে ফার্টিলাইজেশন হবে এবং তার ফলে কিন্তু বীজ তৈরি হবে। ঠিক আছে, ডিম্বক বীজে পরিণত হবে। তো যেহেতু যে উদ্ভিদের ক্ষেত্রে পরাগযোগই হয় না, তার বীজ হবে কি করে? এই জন্যই আমরা কিন্তু যেসব কলায় বীজ থাকে না জানবে সেগুলো পার্থেনোকার্পিক কলা। ঠিক আছে, নেক্সট বলছে, দেখো এতে কোন হরমোন সাহায্য করে? এতে সাহায্য করে কৃত্রিম অক্সিন, NAAIBA। এগুলোর কিন্তু ফুল ফর্ম তোমরা লিখবে। ঠিক আছে, আমি জাস্ট শর্ট ফর্মে তোমাদের বলে দিলাম, বইতে তোমরা ফুল ফর্ম পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। দেখো তোমরা জানো যে হাইপোথ্যালামাস থেকে নিঃসরণ হয় হচ্ছে TRH বা থাইরয়েড রিলিজিং হরমোন। ঠিক আছে, রিলিজিং হরমোন, এটা নিঃসরণ হয়। এটা আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অগ্র পিটুইটারির উপরে কাজ করে, করে সেখান থেকে TSH হরমোনকে ক্ষরণ করায়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, TSH হরমোন ক্ষরণ করায়, যা থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে, তার থেকে আমাদের T4 হরমোন বা থাইরক্সিন হরমোনের ক্ষরণ ঘটায় এবং সেই থাইরক্সিন হরমোন গিয়ে তারপর টার্গেট অর্গানে গিয়ে কাজ করে। ঠিক আছে, তো T4 ছাড়াও আরো হরমোনও হয়, বাট এখানে আমরা থাইরক্সিন বা T4 অবধি বলছি। তো দেখো রক্তে যখন এই T4 বা থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি করতে হবে? এই হরমোনের পরিমাণকে কমাতে হবে। তখন কি করে? এই থাইরক্সিন হরমোন গিয়ে এই TSH হরমোনের ক্ষরণকে কমায় অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে। তাহলে এটা কি ধরনের ফিডব্যাক হলো? একটা নেগেটিভ ফিডব্যাক, নিজেই নিজের ক্ষরণকে কমাচ্ছে। আবার দেখো অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে TSH হরমোনের ক্ষরণ কে কমাবে? অবশ্যই যদি TRH হরমোন কম ক্ষরিত হয়। তার মানে T4 আবার অন্যদিকে হাইপোথ্যালামাসের উপরেও কাজ করে, করে তাকেও নেগেটিভলি রেগুলেট করে, যাতে তার থেকে TRH কম পরিমাণে তৈরি হয়। তাহলে TSH ও কম পরিমাণে তৈরি হবে, তাহলে থাইরক্সিন হরমোনও কিন্তু তখন কমে যাবে, ফলে রক্তে থাইরক্সিনের মাত্রা কমে যাবে। এই যে ফিডব্যাক করলো, থাইরক্সিন নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, এটাকেই বলা হয় ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক নিয়ন্ত্রণ। এটা একটা নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের উদাহরণ। ঠিক আছে, নেক্সট বলছে, দেখো দুটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সবই স্টেরয়েড ধর্মী হরমোন। নেক্সট বলছে ADH হরমোনের উৎস লেখো। দেখো তোমরা কিন্তু ভুল করে ADH হরমোনের উৎস পশ্চাৎ পিটুইটারি লিখে দিও না, কারণ ADH হরমোনের উৎস হচ্ছে হাইপোথ্যালামাসের নিউরন থেকে ADH হরমোন উৎপন্ন হয় এবং সেটা গিয়ে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে। ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারি থেকে কিন্তু উৎপন্ন হয় না, তৈরি হয় হাইপোথ্যালামাসের নিউরন থেকে, পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে এবং সেখান থেকে জাস্ট ক্ষরিত হয়। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে হাইপোথ্যালামাসের নিউরন। নেক্সট বলছে গ্লুকাগন হরমোনের একটি কাজ লেখো। গ্লুকাগন হরমোনের দুটোই কাজ। এক হচ্ছে এরা নিওগ্লুকোজেনেসিসকে স্টিমিউলেট করে, উদ্দীপিত করে, যাতে প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হতে পারে। ঠিক আছে, এবং আরেকটি কাজ হচ্ছে এরা গ্লাইকোজেনোলাইসিস ঘটাতে সাহায্য করে, মানে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ উভয় প্রক্রিয়াতেই এরা কিন্তু গ্লুকোজের বৃদ্ধি ঘটাচ্ছে এবং গ্লুকোজের মাত্রা রক্তে বাড়াচ্ছে। ঠিক আছে, গ্লুকোজের মাত্রা এভাবে তারা রক্তে বাড়াচ্ছে। ওকে, নেক্সট বলছে
ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিনের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রথমে বলছে জিনগত সক্রিয়তা। ইউক্রোম্যাটিনে যেসব জিনরা থাকে তারা অনেক বেশি সক্রিয় হয়, whereas হেটেরোক্রোম্যাটিনের জিনেরা কিন্তু নিষ্ক্রিয় হয় জেনারেলি, ঠিক আছে। এরপরে বলছে রঞ্জনের প্রকৃতি। দেখো ইন্টারফেজ দশায় ইউক্রোম্যাটিনে যে ক্রোমোজোম থাকে বা ক্রোম্যাটিন থাকে, ক্রোমোজোম তো বলবো না, ইন্টারফেজে ক্রোম্যাটিন থাকে, তারা কিন্তু কম কুণ্ডলীকৃত থাকে, ফলে তারা হালকা রঞ্জক ধারণ করে, হালকা রঙে রঞ্জিত হয়। whereas হেটেরোক্রোম্যাটিনের যে ক্রোম্যাটিন তারা কিন্তু ইন্টারফেজ দশায় অধিক কুণ্ডলীকৃত থাকে, ফলে তারা গাঢ় বর্ণে রঞ্জিত হয়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস এবং সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা কোনটির ক্ষেত্রে হ্যাপ্লয়েড, কোনটির ক্ষেত্রে ডিপ্লয়েড লেখো। নির্ণীত নিউক্লিয়াসের হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হয়, আর সহকারী কোষে ডিপ্লয়েড, নির্ণীত নিউক্লিয়াসে ডিপ্লয়েড এবং সহকারী কোষে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হয়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো অ্যালোগ্যামি কাকে বলবো এবং অটোগ্যামির তুলনায় এটি উন্নত কেন। দেখো প্রথমে বলি অটোগ্যামি কাকে বলে। অটোগ্যামি হচ্ছে যখন একটি গাছের একটি ফুলের মধ্যেই পরাগযোগ ঘটছে, মানে ফুলটি হচ্ছে উভলিঙ্গ ফুল, পুংকেশর গর্ভকেশর দুই আছে এবং সেম ফুলের মধ্যেই পরাগযোগ ঘটছে, সেই ধরনের সেলফ পলিনেশনকে, ঠিক আছে, স্বপরাগযোগকে আমরা অটোগ্যামি বলে থাকি। আর অ্যালোগ্যামি কি? অ্যালোগ্যামি হচ্ছে এক ধরনের ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এখানে কি হয়, দুটি একই প্রজাতির দুটো ভিন্ন গাছের, এই গাছ এবং এই গাছ, ঠিক আছে, দুটো ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। ওকে, এই গাছের ফুলের পোলেন বা পরাগরেণু গিয়ে এই গাছের ফুলের যে গর্ভমুণ্ড তার উপর বসে এবং পরাগযোগ ঘটায়। অর্থাৎ এক্ষেত্রে দুটি একই প্রজাতিরই দুটো ভিন্ন গাছের উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটার ফলে সেক্ষেত্রে কিন্তু নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হতে পারে ক্রসিং ওভারের মাধ্যমে, ঠিক আছে। এবং যেহেতু এটা একটা ইতর পরাগযোগ এবং নতুন বৈশিষ্ট্য বা নতুন প্রকরণ দেখা যায়, সেটা কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে সেই নতুন অপত্য উদ্ভিদকে মানিয়ে নিতে সাহায্য করবে। এই বীজ থেকে যে নতুন অপত্য উদ্ভিদ হবে সেটা অনেক বেশি সবল হবে তার জনিত্রী জনুর থেকে, এবং তারা অনেক সহজেই কিন্তু প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারবে এবং যা অভিব্যক্তিতে সাহায্য করবে, ঠিক আছে। এই জন্য অ্যালোগ্যামি অটোগ্যামির তুলনায় উন্নত। এটা সুন্দর করে গুছিয়ে লিখবে। নেক্সট বলছে এই জিনোটাইপ দুটির ফিনোটাইপ লেখো। প্রথমে দেখো ক্যাপিটাল ওয়াই আছে আর স্মল আর আছে। ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে হলুদ এবং স্মল আর মানে হচ্ছে এটা কুঞ্চিত, তাহলে এটা হবে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত মটর গাছের ফল বীজ হবে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো স্মল বি স্মল আর দুটোই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্মল বি মানে সাদা আর স্মল আর মানে হচ্ছে অমসৃণ, তাহলে সাদা অমসৃণ লোমের গিনিপিগ হবে এটা, ঠিক আছে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কোথাও পাবে না বইতে, গাইনোস্পার্ম এবং অ্যান্ড্রোস্পার্ম কাকে বলে। দেখো দুটো শেষে কি রয়েছে, স্পার্ম আছে, তার মানে দুটোই কোনো রকম শুক্রাণুর কথা বলছে। কি রকম শুক্রাণু? দেখো শুক্রাণুতে শুক্রাণু যে গ্যামেট আমাদের তা দু প্রকারের হতে পারে মানুষের ক্ষেত্রে। এক হচ্ছে 22A প্লাস এক্স, ওকে, তার মানে যে শুক্রাণুতে 22টি অটোজোম এবং এক্স ক্রোমোজোম রয়েছে সেক্স ক্রোমোজোম হিসেবে, এবং আরেকটি হয় 22A প্লাস ওয়াই, ঠিক আছে, অর্থাৎ যেখানে 22টি ক্রোমোজোম এবং সেক্স ক্রোমোজোম হিসেবে ওয়াই ক্রোমোজোম রয়েছে। যে শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম হিসেবে ওয়াই ক্রোমোজোম থাকে তাকে আমরা অ্যান্ড্রোস্পার্ম বলি। কেন অ্যান্ড্রোস্পার্ম কেন বলা হচ্ছে? কারণ অ্যান্ড্রো কথা মানেই জানবে যেখান থেকে যেটার সাথে ছেলেরা রিলেটেড, তো এই শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হবে তখন সেখান থেকে যে সন্তান হবে সে পুত্র সন্তান হবে, তাই এটাকে আমরা অ্যান্ডোস্পার্ম বলবো। গাইনোস্পার্ম কাকে বলবো? গাইনো কথার অর্থই হচ্ছে গর্ভাশয়, মানে ফিমেলের সাথে রিলেটেড কিছু। তো দেখো এই যে শুক্রাণুটা 22A প্লাস এক্স, এই শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম হিসেবে এক্স রয়েছে, তাহলে এটি যখন ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন দুটি এক্স ক্রোমোজোম গঠিত হবে, ফলে সেখান থেকে কিন্তু ফিমেল অপত্য তৈরি হবে, অর্থাৎ কন্যা সন্তান হবে। তো এই শুক্রাণুটি এক্স ক্রোমোজোম সমেত যে শুক্রাণু থাকে সহ শুক্রাণু, তাকে আমরা গাইনোস্পার্ম বলে থাকি, কারণ সেখান থেকে ফিমেল অপত্য তৈরি হবে বলে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট বলছে দেখো কলেরা এবং জিয়ার্ডিয়াসিস রোগে জীবাণুর প্রকৃতি লেখো। কলেরা হয় ভিব্রিও কলেরি দ্বারা, যেটি এক ধরনের কমা শেপের ব্যাকটেরিয়া, আর জিয়ার্ডিয়াসিস হয় জিয়ার্ডিয়া ডুওডেনালিস নামক এক ধরনের প্রোটোজোয়ার দ্বারা। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, ওকে।
নেক্সট বলছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য এবং একটি জাতীয় উদ্যানের নাম লেখো। একটি অভয়ারণ্য হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য, যেটা নদিয়াতে অবস্থিত, এবং একটি জাতীয় উদ্যান তোমরা লিখতে পারো গরুমারা লিখতে পারো, সুন্দরবন লিখতে পারো, ঠিক আছে। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে সেগুলির সংখ্যা এবং তাদের নাম নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। নেক্সট বলছে দেখো রেড গ্রন্থি কাকে বলে। দেখো রেড গ্রন্থি হচ্ছে মাছের যে পটকা থাকে, পটকার আমরা জানি দুটি প্রকোষ্ঠ হয়, একটি অগ্র প্রকোষ্ঠ একটি পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি বাল্ব থাকে। এই অগ্র প্রকোষ্ঠে এক ধরনের গ্রন্থি দেখা যায় যাকে আমরা রেড গ্ল্যান্ড বা রেড গ্রন্থি বলে থাকি। এই রেড গ্রন্থি কিভাবে অভিযোজনে সাহায্য করে? এই রেড গ্রন্থির থেকে গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। যখন রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হয় এবং এই ভাল্বটি বন্ধ থাকে তখন এই অগ্র প্রকোষ্ঠটি ফুলে ওঠে। ফুলে উঠলে কি হবে? ফুলে উঠলে আমাদের পটকার যে আপেক্ষিক গুরুত্ব সেটি কমে যায়, এবং আপেক্ষিক গুরুত্ব কমে গেলে মাছটি জলের উপরের দিকে ভেসে ওঠে। তাহলে এইভাবে মাছকে জলের উপরে ভাসিয়ে তুলতে সাহায্য করে হচ্ছে রেড গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস। আবার যখন মাছকে জলে ডুবতে হবে তখন কি করতে হবে? মাছের যখন জলে ডোবার প্রয়োজন হয় তখন এই রেড গ্রন্থির যে গ্যাস রয়েছে সেটা এই ভাল্ব খুলে গিয়ে পশ্চাৎ প্রকোষ্ঠে পৌঁছে যায়, এবং পশ্চাৎ প্রকোষ্ঠে যে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক থাকে তারা এই গ্যাসকে শোষণ করে নেয়, ফলে মাছের যে আপেক্ষিক গুরুত্ব সেটা বেড়ে যায় এবং মাছ কিন্তু জলে ডুবে যায়, ঠিক আছে। পটকা চুপসে যায়, আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় এবং মাছ কিন্তু জলে ডুবে যায়, ঠিক আছে। এইভাবে মাছকে জলে ভাসিয়ে রাখতে বা ডুবে যেতে সাহায্য করে, ঠিক আছে। মেনলি ভাসিয়ে রাখতে সাহায্য করে রেড গ্রন্থির নিঃসৃত গ্যাস। নেক্সট বলছে ডারউইনের মতে নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয়েছিল। দেখো ডারউইন বলেছিলেন যে একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে যখন অনুকূল অভিযোজনমূলক প্রকরণগুলি পুঞ্জীভূত হওয়া শুরু করে, ধীরে ধীরে পুঞ্জীভূত হতে থাকে, তখন একটা সময় আসে যখন তারা তাদের যে উদ্বংশীয় জীব তাদের তুলনায় অনেকটা বৈসাদৃশ্য প্রকাশ করে, ঠিক আছে। অর্থাৎ যে জীবের থেকে তাদের উৎপত্তি হয়েছিল তাদের থেকে সেই জীবের মধ্যে প্রকরণ অনুকূল অভিযোজনমূলক প্রকরণ পুঞ্জীভূত হতে হতে তারা একেবারেই সেই আগের জীবটির তুলনায়, উদ্বংশীয় জীবের তুলনায় অপত্য জীব বা উত্তর পুরুষরা কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে যায়, ঠিক আছে। এবং যখন এই কমপ্লিটলি আলাদা হয়ে যায় তখনই কিন্তু একটি নতুন প্রজাতির জন্ম হয়, নতুন প্রজাতি পৃথিবীর বুকে আসে। যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই, বা তোমরা এটাও লিখতে পারো এক্সাম্পল হিসেবে, যে ডারউইনের মতে প্রথমে বিভিন্ন সাইজের গলার জিরাফি পাওয়া যেত, লম্বা, মাঝারি, ছোট, ঠিক আছে, বিভিন্ন সাইজের। বাট যারা লম্বা গলার জিরাফ তারা গাছের পাতা সহজে খেতে পারতো বাকিদের তুলনায়, ফলে কি হলো লম্বা গলার জিরাফদের ক্ষেত্রে অনেক অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্য ধীরে ধীরে পুঞ্জীভূত হতে শুরু করলো, এবং এক সময় কি হলো তারা বাকিদেরকে হারিয়ে দিতে থাকলো, ঠিক আছে। কারণ বাকিরা উপরে গাছের পাতা খেতে পাচ্ছে না, ফলে বাকি ছোট গ্রীবার জিরাফরা ধীরে ধীরে হেরে যেতে থাকলো এবং পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে থাকলো, এবং একমাত্র দীর্ঘ গলার জিরাফকে কিন্তু প্রকৃতি নির্বাচন করলো যোগ্যতম হিসেবে। এবং ধীরে ধীরে দীর্ঘ গলার জিরাফের মধ্যে যে অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্য বা প্রকরণ বা ভেদ সেগুলো পুঞ্জীভূত হতে হতে এক সময় শুধুমাত্র সুদীর্ঘ গলাযুক্ত জিরাফেরই উদ্ভব হলো, বাকিগুলো নষ্ট হয়ে গিয়ে, এবং এভাবেই কিন্তু নতুন একটি স্পিসিস তৈরি হলো, ঠিক আছে। নেক্সট বলছে দেখো মাইক্রোস্ফিয়ার বলতে কি বোঝো। মাইক্রোস্ফিয়ার প্রথমেই লিখবে এটি বিজ্ঞানী ফক্সের মতবাদ, ঠিক আছে। বিজ্ঞানী ফক্সের যে রাসায়নিক বিবর্তনের মতবাদ তার মধ্যে বিজ্ঞানী ফক্স এই মাইক্রোস্ফিয়ার মতবাদ দিয়েছিলেন। মাইক্রোস্ফিয়ার হচ্ছে অর্ধভেদ্য পর্দা বেষ্টিত মূলত প্রোটিন জাতীয় এক ধরনের স্ট্রাকচার, ঠিক আছে, যার সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে প্রোটোসেল বা আদি সেল গঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট বলছে দেখো নাইট্রোজেন চক্রে অংশগ্রহণকারী, নাইট্রোজেন সংবন্ধনকারী এবং নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি, এবং নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স ইত্যাদি। ওকে, যে কোনো দুটির নাম দিয়ে দেবে। নেক্সট বলছে সিওপিডি কোন বদঅভ্যাসের কুফল। সিওপিডি কখন হয়? যদি অত্যাধিক ধূমপান করা হয় তাহলে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার দেখা যায়, এবং এই বদঅভ্যাস না ছাড়লে কোন মারণ রোগ হতে পারে? লাং ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে।
লাস্ট কোয়েশ্চেন বলছে, দেখো রিপিটেড কোয়েশ্চেন, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? তো দেখো মেন্ডেলের মতবাদ অনুযায়ী আমরা জানি যখন দুটি বিপরীতধর্মী অ্যালিল একসাথে প্রকাশিত হয়, একটি জিনোটাইপের মধ্যে দুটি বিপরীতধর্মী অ্যালিল একসাথে থাকে, তখন শুধুমাত্র যেটি প্রকট অ্যালিল তারই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। ঠিক আছে, তার মানে ক্যাপিটাল টি স্মল টি থাকলে একমাত্র আমরা ক্যাপিটাল টি এর যে বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্য, সেটাই দেখতে পাই, লম্বা গাছই দেখতে পাই। ঠিক আছে, যেটাকে আমরা ল অফ ডমিনেন্সও বলে থাকি। বাট কোনো কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এরকম হয় না। যেমন সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে দেখা যায় দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের অ্যালিল, ঠিক আছে, তারা একসাথে উপস্থিত থাকলেও সেখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্যের অ্যালিল যেটি, সেটি তার প্রকটতা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। ঠিক আছে, ফলে মধ্যবর্তী একটি ফিনোটাইপ দেখা যায়, একেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। একটি এক্সাম্পল দিয়ে তোমরা বলে দেবে যে সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে বিশুদ্ধ লাল ফুলযুক্ত উদ্ভিদ এবং বিশুদ্ধ সাদা উদ্ভিদযুক্ত ফুলের মধ্যে যখন সংকরায়ন ঘটে, তখন সেখান থেকে প্রথম জনুতে ক্যাপিটাল RW অর্থাৎ গোলাপি রঙের ফুলযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়। এখানে কিন্তু লাল বর্ণটা প্রকট হলেও সেটা কিন্তু তার প্রকটতা সম্পূর্ণরূপে দেখাতে পাচ্ছে না। এটি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 341 এর 339 এর সমস্ত 2 মার্কসের কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। এই সেটটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট ছিল, কারণ অনেকগুলো কোয়েশ্চেন ছিল যেগুলো জেনারেলি আসে না বা যেগুলো বইতে তোমরা ডিরেক্টলি পাবে না। ঠিক আছে, যার জন্য তোমাদের একটু এক্সটার্নাল হেল্পের দরকার হবে। তো সেই হেল্পটা আমি তোমাদের করে দিলাম। আশা করি ভিডিও তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং টেস্ট পেপার সলভিং এর, পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপার সলভিং এর বাকি সব ভিডিও দেখার জন্য এরপরে আমি একটা প্লেলিস্টে লিংক দেবো, সেই প্লেলিস্টটা ফলো করবে। প্লাস মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও পাবে, সেরকমও একটা প্লেলিস্টে আমি প্রোভাইড করছি, সেটাও কিন্তু তোমরা ফলো করবে। এই দুটো প্লেলিস্ট তোমরা ফলো করো প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।